আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এখন রয়েছে দেশের আর্থিক খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ। মোহাম্মদ কায়সার হামিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ এবং ইটিভির দর্শকদেরকে ধন্যবাদ। 2021-এর শঙ্কা চ্যালেঞ্জ কাটিয়ে 2022-এর প্রত্যাশা জানতে চাইব, এনবিএফআই সেক্টরে চ্যালেঞ্জগুলো জানতে চাইব। সেই সাথে আমরা জানি যে এই সেক্টরে অনেকগুলো পলিসি আসলে এসেছে নতুন করে, সেই জিনিসগুলো একটু জানতে চাই আমরা। জি, ধন্যবাদ আপনাকে। ব্যাংক খাতের মতো আর্থিক খাতেও আমরা রেগুলেটর থেকে বেশ কিছু সংস্কারমূলক এবং সময় উপযোগী বেশ কিছু সার্কুলার দেখেছি, যেগুলো যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি সাধারণ দর্শকের ভাষায়, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে যে সাম্প্রতিক আমরা ব্যাংকগুলোর ক্ষেত্রে যেমন দেখেছি যে 15% লোনের যে 2021 সালে যেটা পেয়েবল ছিল তার সেটা পেলেই 2% এক্সট্রা প্রভিশন নিয়ে এটাকে রেগুলার লোন দেখানো যাবে। সেটা ব্যাংক আর্থিক খাতের ক্ষেত্রেও হয়েছে। এইটা আমার কাছে মনে হয়েছে সময় উপযোগী একটা ব্যাপার ছিল। এক্ষেত্রে যে বিষয়টাই এনবিএফআই গুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে 2% এক্সট্রা প্রভিশন ঠিকই আমরা রেখেছি, বাট এই 15% নেওয়ার পরে বাকিটা লোনের তাগাদাগুলো এটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে যদি আমরা এখান থেকে দীর্ঘমেয়াদী মুক্তি পেতে চাই। সঙ্গে সঙ্গে আমরা আর্থিক খাতে দেখেছি যে আপনার লোন ক্লাসিফিকেশনের একটা মাস্টার সার্কুলার এসেছে। সো মাস্টার সার্কুলারে যেটা আপনার দীর্ঘদিন ধরে এনবিএফআই এর সার্কুলার গুলো অনেকটা এক জায়গায় স্ট্রাকচার্ড একটা ফ্রেমওয়ার্কে ছিল না। এটা বাংলাদেশ ব্যাংকের একটা বড় সাহসী পদক্ষেপ, সংস্কারমূলক পদক্ষেপ আমি মনে করি, যেটা অনেকটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ব্যাংকের স্ট্যান্ডার্ডে করা হয়েছে। হয়তো ইনিশিয়ালি এটা পরিপালন করতে যাওয়া অনেক দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটু চ্যালেঞ্জ হবে, বাট আমার মনে হয় এটা আসার দরকারই ছিল। এবং সেটা যদি আমরা পরিপালন করতে পারি সেক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশনের মাধ্যমে আপনারা জানেন যে অনেক সময় লোনগুলোকে বারে বারে রিশিডিউল করে ভালো দেখানোর যে একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ব্যাহত হবে এটার মাধ্যমে। তো আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক সক্ষমতা কতটুকুন ভালো সেটা প্রকাশ পাবে এখনকার নতুন পলিসির মাধ্যমে। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যেমন লার্জ লোন এক্সপোজারের যে একটা সার্কুলার গতদিন ব্যাংকের ক্ষেত্রে এসেছে যে 25% আপনি কোনো একটা একক ব্যক্তি বা গ্রুপকে আপনি আপনার ক্যাপিটালের বেশি ফাইন্যান্সিং করতে পারবেন না। এটা কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আছে। 30% তার ক্যাপিটালে 30% একটা সিঙ্গেল বরোয়ার লিমিট হিসেবে দিতে পারে। এবং আমাদের যেহেতু আপনার ক্যাপিটাল বেস ছোট এবং নন ফান্ডেড নাই, সেক্ষেত্রে এটা এখনো আমার কাছে মনে হয় যে ইয়ের মধ্যেই আছে, পলিসির মধ্যেই আছে, মানে ব্যাংকের কাছাকাছি আছে। এবং এইটার যে কম্প্রিহেন্সিভ একটা ফ্রেমওয়ার্ক আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখতে পেলাম, আমার মনে হয় সেটা হয়তো এনবিএফআই এর ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে আসবে। সেক্ষেত্রে আমাদের ঝুঁকির পরিমাণটা হ্রাস পাবে। এই যে দু একটা গোষ্ঠীর হাতে সমস্ত লোনগুলো চলে যাওয়া বা বড় লোনের দিকে এনবিএফআই গুলোর ঝুঁকে যাওয়া, সেটা কিন্তু আপনার ঠেকাবে এই ধরনের পলিসি রিফর্মের মাধ্যমে। সঙ্গে সঙ্গে আপনি আরেকটা সার্কুলার হয়তো নোটিস করে দেখবেন যে ইন্সপেকশন ডিপার্টমেন্ট যে কম্প্রিহেন্সিভ ইন্সপেকশন করে, বিশদ যে পরিদর্শন করে একটা আর্থিক প্রতিষ্ঠানের উপরে, সেটার জন্য একটা সেপারেট বোর্ড করে সেইখানে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ বোর্ডকে অবহিত করবে পুরা কি পেয়েছে এবং সেগুলো নিয়ে করণীয় কি 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 চ্যালেঞ্জেস, ঝুঁকিগুলো একটা আর্থিক প্রতিষ্ঠানের আছে এবং সেটার উপরে অ্যাকশনগুলো কি নিচ্ছে এবং কি কি নিতে হবে, সেইটার কিন্তু যে আলাদা একটা সার্কুলার আমরা দেখলাম, এটা আমি অনেক সাধুবাদ জানাই। কেননা আমরা অনেক আর্থিক প্রতিষ্ঠান এগুলোকে কমপ্লাই করি, কিন্তু সেটা একটা নিয়মের মধ্যে করে নিয়ে, একটা স্ট্রাকচার প্রসেসের মধ্যে করে নিয়ে যে ইনিশিয়েটিভটা সেন্ট্রাল ব্যাংক নিয়েছে, আমার মনে হয় এটার মাধ্যমে এখানে শৃঙ্খলা অনেক ফিরে আসবে এবং সুশাসন অনেকটা নিশ্চিত হবে। আমরা সেটাই প্রত্যাশা করব। জি। আর আপনি যদি বলেন যে 2021 সালের যে সংখ্যা, ইয়েস, অন্যান্য ব্যাংক আর্থিক খাতের প্রতিষ্ঠানের মধ্যে আমাদের প্রত্যেকেরই সংখ্যা ছিল যে খেলাপি ঋণের পরিমাণ কতখানি বাড়ে, পারফরমেন্স গুলো কেমন হবে। বাট আমার কাছে মনে হয় সমস্ত সংখ্যার বাইরে যে আমরা 2021 সালেও একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাবো, যেহেতু এটা এখনো নিরীক্ষাধীন আছে এবং এটা অডিটেড হওয়ার পরে আমরা হয়তো ফেব্রুয়ারির শেষে বা মার্চে প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানের রেজাল্ট গুলো দেখতে পাবো। বাট আমরা অনেক আশাবাদী যে এবারও একটা পজিটিভ ট্রেন্ড থাকবে আর্থিক প্রতিষ্ঠানের পারফরমেন্সের।
অবশ্যই। আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ব্যাংক কিন্তু ইসলামিক ফাইন্যান্সে ঝুঁকছে। তো সেক্ষেত্রে এনবিএফআই এই সেক্টরে কি অবস্থা? ইসলামিক ফাইন্যান্স নিয়ে কি অবস্থা? আপনারাই বা কতটুকু এটি নিয়ে কাজ করছেন? জি, ধন্যবাদ। পুরা ব্যাংকিং খাতের যে ডিপোজিট আছে সেই ডিপোজিটের প্রায় 26% কিন্তু আপনার এই ইসলামিক ব্যাংকিং উইং এর, যারা ইসলামিক ব্যাংকিং গুলো করছে শরিয়া, এবং অ্যাসেট সাইজেও প্রায় 26% অ্যাসেট কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ইসলামিক সেগমেন্টে। এটার একটা বিরাট চাহিদা এই দেশে তৈরি হয়েছে। এবং আপনি যদি ঝুঁকি বিবেচনা করেন তাহলে আমি মনে করি ইসলামিক ইনভেস্টমেন্ট যেহেতু প্রোডাক্ট বেস, যেহেতু সিকিউরিটি কোলাটেরিয়াল বেস, এটাতে ঝুঁকির পরিমাণ খুবই কম। তো সেই ক্ষেত্রে ইসলামিক উইং এর যে ব্যবসা, আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু এটার একটা বিরাট ক্ষেত্র ছিল এবং একটা ফাঁকা জায়গা ছিল। আমরা এখনো পাবলিক লিস্টেড কোনো কোম্পানিকে দেখি নাই যারা কনভেনশনাল পাশাপাশি ইসলামিক উইংও চালু করেছে। আমরা গত বছর এটার প্রাইমারি লাইসেন্স পেয়েছি এবং এই বছর এটা আমরা শুরু করলাম অফিসিয়ালি ফাইনাল অ্যাপ্রুভালের পরে, এবং এটা একটা বিরাট নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা অনুমান করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে শুরুতেই আমরা যেদিনই লাইসেন্স পেয়েছি সেদিন থেকে আমরা সাধারণ গ্রাহকের কাস্টমার ডিপোজিট পাওয়া শুরু করেছি। আমরা প্রথম দিনে প্রায় 2.5 কোটি টাকা ডিপোজিট পেয়েছি এবং আমরা 100 দিনে 100 কোটি টাকার একটা ক্যাম্পেইন শুরু করেছি। আমরা বোধহয় তার আগেই এই 100 কোটি টাকার বেশি কাস্টমার ডিপোজিট আমরা ইসলামিক এই সেগমেন্টে রেজ করতে পারবো। আমি জানি না এখন সময় কতটুকুন পাবো, হয়তো পরবর্তীতে আপনার সঙ্গে আরো আলোচনা করতে পারবো। আমরা প্রত্যাশা করব বিডি ফাইন্যান্সের ইসলামিক উইং এর যাত্রাটা শুভ হোক। সেই প্রত্যাশা নিয়ে আমরা আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরে আবার ফিরে আসবো। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের আর্থিক খাত নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব কায়সার হামিদ, আমরা বিরতির আগে আমরা এনবিএফআই সেক্টরে ইসলামিক উইং নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে বিডি ফাইন্যান্সের কথা চলে এসেছে। তো আমি একটু জানতে চাইবো অপরচুনিটি আরও কতটা আছে এখানে, সেই সাথে আর্থিক খাতে যে আর্থিক প্রবলেমগুলো ছিল এটার মাধ্যমে আসলে কতটা দূর হতে পারে, কি মনে করছেন? জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা দেখি যে প্রায় 4 লাখ কোটি টাকার কাছাকাছি প্রায় ডিপোজিটের সাইজ কিন্তু আপনার ইসলামিক ফাইন্যান্সিং সেগমেন্টে ব্যাংকগুলোতে, এবং লেন্ডিংও প্রায় 3.5 লাখ কোটি টাকা, যেখানে আর্থিক প্রতিষ্ঠানের সাইজই হচ্ছে আপনার লেন্ডিং এ 70,000 কোটি টাকা আর ডিপোজিটে মাত্র 46-47,000 কোটি টাকা। তো আমাদের কাছে মনে হয়েছে যে এনবিএফআই এর ক্ষেত্রে এটা একটা বিরাট অপরচুনিটি। আমরা এটার যদি কয়েক পার্সেন্টও মাত্র 10%ও এটা যদি আমরা গ্রাফ করতে পারি তাহলে এখানে 40-50 হাজার কোটি টাকার একটা বিরাট অ্যাভিনিউ রয়ে গেছে। এখন এইটা কেন অপরচুনিটি আমি বলছি এবং কিভাবে এইটা আমাদের বর্তমান সময়ের যে সংকট সেইটাকে আমরা দূর করতে পারবো। আপনারা জানেন যে 2018 সাল থেকে কিন্তু আর্থিক খাতের উপরে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের এক ধরনের অনাস্থা এবং কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের সমস্যার কারণে একটা সংকট আমরা দেখতে পেয়েছি। যদিও ভালো আর্থিক প্রতিষ্ঠান ওই সেগমেন্টে আছে যারা অনেকেই ব্যাংকের থেকে অনেক স্ট্রং, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম ব্যবস্থাপনার কারণে পুরো খাতের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পেয়েছি। সেরকম সময়ে যেটা আমরা কিছুটা হলো পার করছি, কঠিন সময় পার করছি, সেরকম সময়ে আস্থা ফেরানোর জন্য ইসলামিক শরিয়া হচ্ছে একটা আস্থা বেস বিজনেস, যেটা পুরাপুরি আপনার কাস্টমারের সঙ্গে ট্রাস্ট অ্যান্ড একটা বিলিফ ফেথের উপরে রিলিজিয়ান বেজ একটা ফাইন্যান্সিং মডেল। তো এই চেয়ে আর ভালো কি মডেল হতে পারে যেখানে আপনি মানুষের আস্থাকে ফিরিয়ে এনে আপনি একটা রিলিজিয়াস বিজনেস মডেলের আপনি আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। আমরা যে শরিয়া কমিটি করেছি, আমাদের যে শরিয়া কাউন্সিল আমাদের এখানে কাজ করছেন, আপনি জেনে খুশি হবেন যে সেখানে যিনি আমাদের চেয়ারম্যান তিনি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান, তিনি সেন্ট্রাল শরিয়া সুপারভাইজারি অ্যাডভাইজারির চেয়ারম্যান। একজন ভেটেরিয়ান ব্যাংকার আছেন যিনি বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে। এরপরে উনি এখন একটা ইসলামিক ব্যাংকিং এর ইনস্টিটিউটে হেড হিসাবে, ট্রেনিং ইনস্টিটিউটে হেড হিসেবে কাজ করছেন, আমাদের এখানে আছেন। ইউনিভার্সিটির প্রফেসর এখানে আছেন। সব মিলে আমরা একটা চৌকস প্রজ্ঞাশীল একটা ইসলামিক শরিয়া কাউন্সিল পেয়েছি, যার মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলোকে ডিজাইন করতে পারছি। ইসলামিক প্রোডাক্ট কেন আপনার রিস্কটাকে মিনিমাইজ করে, আপনি খেয়াল করবেন যে যেহেতু লোনগুলো, ইনভেস্টমেন্টগুলো সিকিউরিটি বেস, পারপাস বেস, তো আমরা দেখি যে যে সমস্ত লোনগুলো
বেনামে লোন হয়েছে, একটার নামে লোন নিয়ে অন্য জায়গায় টাকাগুলো সরিয়ে ফেলেছে, সেই সমস্ত লোনগুলোই কিন্তু আপনার পরবর্তীতে খেলাপি হয়েছে। এবং খেলাপি ঋণটাই কিন্তু আমাদের পুরা বাংলাদেশের জন্য ব্যাংক বা আর্থিক খাত খাত দুইটার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আমরা মনে করি। তো সেইখানে ইসলামিক উইং এর কিন্তু আমরা সবচেয়ে কম খেলাপি ঋণের পরিমাণ দেখতে পাই, এবং কঠিন সময়ে কিন্তু এরা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে সমস্ত দেশের ব্যাংকিং ব্যবস্থা, আপনি ইরানে 100% ইসলামিক ব্যাংকিং সিস্টেম, মালয়েশিয়া অনেক বেশি ইমপ্রুভ করে গিয়েছে এই জায়গাটাতে, তাদের দেখেন যে আপনি ব্যাংকিং খাত কিন্তু এতটা বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই এই কঠিন সময়ের মধ্যে। এবং আপনি যেটা বলেন যে কোভিড এর সময় যে চ্যালেঞ্জটা চলছে 2022 সালে, আসলে আমরা সবচেয়ে বড় কি চ্যালেঞ্জ মনে করছি, আমার কাছে মনে হয় কালেকশন অর্থাৎ রিকভারিটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা যে সমস্ত লোন আগে থেকে একটু সমস্যাগ্রস্ত ছিল, একটু দুর্বল ছিল, কোভিডে তারা কিন্তু আরো বেশি দুর্বল হয়েছে, তারা আরো বেশি ইম্প্যাক্টেড হয়েছে, তাদের লোন ফেরত দেওয়ার সক্ষমতা অনেক বেশি কমে গিয়েছে। তো সেখান থেকে সময় মতো টাকা আদায় করা, তাদেরকে ব্যবসায়ও আবার রাখা, টিকিয়ে থাকানো, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আপনাকে যেমন কাস্টমারের সঙ্গে পার্টনারশিপ মডেলে কাজ করতে হবে, এবং নতুন লোন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি সচেতন থাকতে হবে যে পারপাস বেস, প্রোডাক্ট বেস এবং সিকিউরিটি বেস, যাতে আপনি আসলে ফাইন্যান্সিংটা করতে পারেন। এবং সেক্ষেত্রে এনবিএফআই এর জন্য আমি মনে করি যে ইসলামিক উইং আমাদেরকে একটা বড় ধরনের কম্পিটিটিভ এজ এনে দিবে। এবং আমরা এই কাজটা শুরু করেছি কিন্তু বেশ আগে, গত বছর আমরা প্রাথমিক লাইসেন্স পেয়েছি, এবছর 1 বছর ধরে আমরা কমপ্লায়েন্স করে, আমরা সফটওয়্যার ইনস্টলেশন করে, সেপারেট ডিভিশন করে, শরিয়া কাউন্সিল করে, শরিয়া ম্যানুয়াল করে, প্রোডাক্ট পিপিজি করে কিন্তু আমরা এই কাজটা এবছর শুরু করলাম। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই যে বিরাট একটা আনট্যাপ সেগমেন্ট, এই আনট্যাপ সেগমেন্টে এনবিএফআই গুলো যদি এই মুহূর্তে প্রপারলি, মানে বিকজ দিস ইজ এ বিজনেস কেস, ইসলামিক উইং ইজ এ বিজনেস কেস, এটার একটা বিরাট সেগমেন্ট ঢাকার বাইরে গ্রামে গঞ্জে কিন্তু আপনার তৈরি হচ্ছে। সুতরাং এইটাকে যদি সত্যিকার অর্থে ট্যাপ করে বিজনেস মডেলটা রেডি করা যায়, তাহলে আর্থিক খাত যেখানে স্ট্রাগল করছে সেই স্ট্রাগল থেকে যেমন বের হয়ে আসতে পারবে, এবং তাদের যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সেখানেও একটা বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারবে। আমরাও সেটাই প্রত্যাশা করবো। আর প্রত্যাশা করবো যে ইসলামিক উইংয়ে শরিয়া কাউন্সিলের কথা বলছেন, তারা যেন সঠিকভাবে কাজটা করে, তাদের কাজটা করে, সেটা আমরা প্রত্যাশা করি। আমি একটু জানতে চাইবো যে এই সেক্টরের উন্নয়নের জন্য আপনাদের যে নিয়ন্ত্রক সংস্থা, কি প্রত্যাশা তাদের কাছে, সেই সাথে আমানতকারীদের আস্থা আরও কীভাবে বাড়ানো যায়, কি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে ইসলামিক ফাইন্যান্সিং কিছুটা নতুন, ইসলামিক ব্যাংকগুলো যতটা পুরানো, এখানে যতগুলো কম্প্রিহেন্সিভ পলিসি আছে, ইসলামিক ফাইন্যান্সিং এনবিএফআই এর ক্ষেত্রে কিন্তু এখনো এতটা কম্প্রিহেন্সিভ পলিসি নাই। আমরা এখনো ব্যাংকেরটাই ফলো করছি, সেন্ট্রাল ব্যাংক এটা নিয়ে কাজ করছে, এবং আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পারবো এনবিএফআই এর জন্য ইসলামিক উইং হলে সেপারেটলি কি ধরনের আলাদা পলিসি হওয়ার দরকার, সেটা খুব শীঘ্রই আমরা হয়তো পেয়ে যাব। এখন আমরা ব্যাংকের মতো করে একই স্টাইলেই কাজ করছি। এখানে যে জায়গাগুলো দরকার সেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি এবং গভর্নেন্স এনশিওর করা। সো গভর্নেন্স যদি এনশিওর করতে হয়, তাহলে আপনার ইন্টারনাল অডিট ফাংশন, কমপ্লায়েন্স ডিপার্টমেন্টকে যেমন কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে বোর্ডের এবং ম্যানেজমেন্টের যে রোলস রেসপন্সিবিলিটি আছে সেইগুলো কিন্তু আপনার পরিপালন করতে হবে। তো সেগুলো পরিপালন করলে, যদি গভর্নেন্সকে সুশাসন, আমি আবারও বলি, সুশাসনকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষের আস্থা ফেরাতে সক্ষম হব। আপনি যত বেশি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার দিবেন, যত বেশি আপনার আর্থিক তথ্যগুলো প্রকাশিত হবে, এবং যত বেশি আপনি দায়বদ্ধ থাকবেন, তত বেশি কিন্তু আপনি লং রানে আমানতদারীদের কাছেও যেমন তাদের আস্থা ফেরত আনতে সক্ষম হবেন, প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী তাদের কাছেও কিন্তু আপনার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। তো সেই জায়গাটাতে আপনি যদি কাস্টমার আস্থা ফেরতে চান, গ্রাহকের আস্থা আনতে চান, তাহলে কাস্টমার এঙ্গেজমেন্ট ওয়ার্ক যেমন বাড়াতে হবে, প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে, এবং গভর্নেন্স এনশিওর করতে হবে। এইটার বিকল্প কিন্তু আসলে নাই। শর্টকাট ওয়েতে কিন্তু আসলে আস্থা ফেরানো বা অন্য কোনো ভালো কোনো কিছু করা সম্ভব না। এটার জন্য লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করতে হবে। অবশ্যই। আমরা কিন্তু শুনেছিলাম যে বাংলাদেশ ফাইন্যান্স বড় একটা ফান্ড পাচ্ছে, বিদেশি ফান্ড, আমেরিকার একটা ফান্ড $2 বিলিয়ন। তো সেটার আপডেট একটু আমরা জানতে চাই। এটা আমরা কিন্তু অ্যারেঞ্জার হিসেবে কাজ করছি। তো এই মুহূর্তে আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি, যেগুলো লিগাল ডকুমেন্টেশন এবং ভেটিং হচ্ছে। আমরা হয়তো পরবর্তীতে রেগুলেটরি অ্যাপ্রুভাল পেলে খুব শীঘ্রই দেখতে পাবো যে বিভিন্ন ইনস্টিটিউশন তারা ফরেন ফান্ডিং গুলো পাচ্ছে, এবং সেখানে আমরা অ্যারেঞ্জার হিসেবে কাজ করব।
আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের যে স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট, আমরা বিভিন্ন ধরনের বন্ড, প্রেফ শেয়ার, রাইট ইস্যু, এটার মাধ্যমে প্রায় 1600-1700 কোটি টাকার ফান্ড কিন্তু ম্যানেজ করছি। এবং বিদেশি যারা বিনিয়োগ করি তাদের একটা বিরাট আগ্রহ কিন্তু আমাদের বাংলাদেশ প্রতি এসেছে। এবং আমার মনে হয় যে এই যে ফরেন ফান্ডিং আমরা যত এই মুহূর্তে আনতে পারবো লং টার্ম ফাইন্যান্সিং, ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং এর ক্ষেত্রে, সেটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের পজিটিভ রোল প্লে করবে। এবং আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। আমার মনে হয় 2022 সালে এইটার একটা বড় ধরনের রেজাল্ট আমরা আমাদের ইকোনমিতে দেখতে পাবো। আমরা সেটা প্রত্যাশা করি। আমরা জানি যে বিডি ফাইন্যান্স আমাদের পুঁজি বাজারও কিন্তু একটা বড় স্টেক হোল্ডার। তো সেক্ষেত্রে কেমন দেখছেন 2022 সালের পুঁজি বাজার, প্রত্যাশাটা কেমন একটু আমাদেরকে জানান। 2022 সালটা শুরু আমার কাছে মনে হয় যে অনেক বেশি পজিটিভ। এই মুহূর্তে সূচকগুলো আমরা দেখছি 7000-কে ক্রস করেছে এবং পার্টিসিপেশনও বেড়েছে। আপনি ট্রেডটা যেখানে আমরা 1000 কোটি টাকার নিচে নেমে গিয়েছিল, সেটা কিন্তু এখন আবার আমরা 1600, 1700, 1800 কোটি টাকার ট্রেড আমরা এভারেজ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু নিজেরাও প্রতিষ্ঠান হিসাবে আমাদের 7-8টা ব্রাঞ্চ এবং বুথ কিন্তু বাড়িয়েছি, আমাদের জনবল বাড়িয়েছি, এবং আমাদের যে সাবসিডিয়ারি আছে বিডি সিকিউরিটিজ এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল, সেখানেও কিন্তু আমাদের ট্রেড, আমাদের কাস্টমার পার্টিসিপেশন, এগুলো সবই বেড়েছে। বাট এটা যদি লং টার্ম করতে হয় তাহলে রিটেল ইনভেস্টরের কিন্তু আপনার পার্টিসিপেশন লাগবে। সেই রিটেল পার্টিসিপেশন কিন্তু আমরা একটু একটু হলেও বাড়তে দেখছি, এবং ডিজিটাইজেশনটাও আমরা দেখলাম সম্প্রতি লঞ্চ হয়েছে। সবকিছু মিলায় আমার মনে হয় 2022 সালটা আমরা যদি পার্টিসিপেশন বাড়াতে পারি মানুষের, তাহলে এটা ভালো যাবে। বাট এখানে আমাদেরকে রিটেল কাস্টমারকে একটু সতর্ক থাকতে হবে বিনিয়োগের ক্ষেত্রে, যাতে আমরা গুজব বেস, শুধুমাত্র কোনো একটা সেক্টর বেস, কোনো একটা স্ক্রিপ্ট বেস যে প্রাইসিং আমরা বিল্ড আপ দেখতে পাই, সেটার পিছনে না ছুটে এখন যেটা আমরা দেখছি যে বাড়ছে কমছে, রেগুলার একটা কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাই হবে। আপনাকে মৌলভিত্তিক শেয়ার, ফান্ডামেন্টাল দেখে, কোম্পানি গ্রোথ প্রসপেক্ট দেখে, ডিভিডেন্ড দেওয়ার অপরচুনিটি দেখে, তাদের আর্নিং পার শেয়ার দেখে কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ করে যদি আমরা প্রাতিষ্ঠানিকের সঙ্গে সঙ্গে রিটেল কাস্টমারের বিনিয়োগটাও এখানে বাড়াইতে পারি, আমার মনে হয় যে লং রানে মার্কেট যেটা যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করবে। আমরাও সেটা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করব 2022টা বিনিয়োগকারীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং ইটিভির দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের আর্থিক খাত নিয়ে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।